মিরপুরের আকাশে তুমুল বজ্রপাত। প্রোটোকল অনুযায়ী আম্পায়াররা খেলাটা বন্ধ করে দিলেন। যেহেতু স্টেডিয়াম খোলা আকাশের নিচে খেলা, নিরাপত্তার বিষয় রয়েছে বজ্রপাতের সময়, ফলে সবাইকে ভেতরে নিয়ে যাওয়া হলো। কিছুক্ষণ পরে আবার নামলো বৃষ্টি, ফলে ম্যাচ শেষের অপেক্ষাটা বাড়ছে। আমি যখন এই ভিডিওটা করছি তখনও কিন্তু ম্যাচ শেষ হয়নি, কিন্তু মনে হলো শুধু শুধু অপেক্ষা করে লাভ কি, ম্যাচের রেজাল্ট তো হয়েই গিয়েছে। অস্ট্রেলিয়ার 46 বলে তখন 94 রান প্রয়োজন, তাদের রয়েছে হাতে শেষ উইকেট। হ্যাঁ, আরো 6 ওভার আগে থেকেই তাদের হাতে শেষ উইকেট রয়েছে। বাংলাদেশ ম্যাচটা আগেই শেষ করে দিতে পারতো, কিন্তু ম্যাচটা যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে, তাতে করে যদি খেলা শুরুও হয়, অস্ট্রেলিয়ার সামনে যেই টার্গেটটা থাকবে, যদি ধরেন তাদের 50 ওভার খেলার সময়ও থাকে, অস্ট্রেলিয়া জিততে পারবে না। ডাকওয়ার্থ লুইসেও যেটা হোক না কেন জিততে পারবে না, প্রশ্নই ওঠে না। বাংলাদেশ এই ম্যাচটা জিতে যাচ্ছে। আমি তাই এই আলোচনাটা করছি খেলা বন্ধ হওয়ার সময়, কিন্তু অবভিয়াসলি খেলা শেষ হওয়ার পরেই আপনাদের সামনে এই ভিডিওটা আসবে। কিন্তু আমি এই জিনিসটা আপনাদেরকে আসলে একটু ক্লিয়ার করে দিলাম। ওই বজ্রপাত শুরু হবার আগেই তো, আকাশের ওই বজ্রপাত শুরু হওয়ার আগেই বাংলাদেশের বজ্রপাত অস্ট্রেলিয়াকে একেবারে পুড়িয়ে দিয়েছে, গুড়িয়ে দিয়েছে। বাংলাদেশের এই ওয়ানডে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়টা সেই 21 বছর পরে আবার আমরা পেয়ে গেলাম। আনঅফিসিয়ালি ওইটা আসলে অফিসিয়াল নিঃসন্দেহে। 2005 সালে কার্ডিফে মোহাম্মদ আশরাফুলের সেই সেঞ্চুরি, আফতাব আহমেদের সেই ছক্কার ইনিংস, আমাদের ক্রিকেটের সেই মহাকাব্য, ওই ম্যাচটার পরে কিন্তু আগে পরে কখনোই ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে বাংলাদেশ হারাতে আমরা পারিনি, কিন্তু প্রথম ওয়ানডেতে আমরা এই অস্ট্রেলিয়াকে হারিয়ে দিলাম। কত ব্যবধানে সেটা তো যে ম্যাচ শেষের ওইটা আপনারা জেনেন, ওইটা এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। কিন্তু যেইভাবে বাংলাদেশ এই ম্যাচটা জিতলো, সেইটা কি আসলে আপনাকে অবাক করেছে? মানে আলোচনাটা তো টার্নিং পয়েন্ট কোন জায়গাটাতে আমরা জিতলাম, কিন্তু বাংলাদেশ ব্যাটে বলে যেরকম ডোমিনেট করে ম্যাচটা জিতেছে, তাতে এইটাতে বাংলাদেশের পারফরমেন্সে অবাক হওয়ার আসলে কোনো কিছু নাই। বরং নতুন এক বাংলাদেশকে দেখা যাচ্ছে। ওয়ানডে ক্রিকেটে আমরা আবার পরাশক্তি হয়ে ওঠার পথে রয়েছি, সেইটার আরো একটা স্টেটমেন্ট ভিক্টরি অস্ট্রেলিয়ার বিপক্ষে এই প্রথম ওয়ানডেতে হয়ে গেল। সিরিজ শুরু হওয়ার আগের আলোচনাটা আমি বলেছিলাম বাংলাদেশ এই সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জিতবেই। যদি কোনো ওয়ানডে না জিতে সেটা ভীষণ অবাক হবো আমি, এবং যদি বাংলাদেশ এই সিরিজটাও জিতে তাহলে অবাক হবো না। এখন প্রথম ম্যাচটা বাংলাদেশ যেইভাবে জিতলো, তাতে করে তো আরেকটা হোয়াইট ওয়াশ, আরেকটা বাংলা ওয়াশ লোডিং কিনা সেটাও আপনি আসলে বলতে পারেন। 285 রানের টার্গেট অস্ট্রেলিয়ার, কিন্তু সেই টার্গেট চেজ ডাউন করতে গিয়ে তাদের 191 রানেই 9 উইকেট চলে গিয়েছে, 156 রানেই 9 উইকেট চলে গিয়েছিল। ইনফ্যাক্ট সেইখান থেকেই আমাদের অপেক্ষাটা বাড়ছে, তবে সেটা কেবলমাত্র আনুষ্ঠানিকতার। হ্যাঁ, বলতে পারেন যে আমরা লাস্ট উইকেট নিতে পারছি না, এইটার জায়গাতে আপনার কিছু আক্ষেপ অস্বস্তির জায়গা থাকতে পারে। তো ম্যাচে অস্ট্রেলিয়াকে যেইভাবে বাংলাদেশ হারালো, সেইটা নিঃসন্দেহে স্বস্তির, নিঃসন্দেহে আনন্দের, এবং সেই জায়গাটাতে দুইজনের পারফরমেন্সকে আপনি আলাদা করে মনে রাখতেই হবে। মোসাদ্দেক হোসেন সৈকত, নাহিদ রানা। নাহিদ রানা সেই বজ্রের শেল একের পর এক যেভাবে হেনেছেন অস্ট্রেলিয়ানদের দিকে, সেটা একটা আনন্দদায়ী ব্যাপার। অস্ট্রেলিয়ার 285 রানের যে টার্গেটে তারা ব্যাটিং করতে নেমেছিল, সেইখানটাতে নাহিদ রানা 41 রানে 4 উইকেটই শুধু নেননি। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বোলারদের মধ্যে ওয়ানডেতে সবচেয়ে ভালো বোলিং এর রেকর্ড করেছেন। এর আগে কেউ 4 উইকেট অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের কোনো বোলার এই ফরম্যাটে নিতে পারেননি, সেইটা তিনি করেছেন। শুধু সেইটাই আমি কেন বলবো, যেই এগ্রেশন দেখা গেছে, যেই গতি দেখা গেছে, ইনফ্যাক্ট জশ ইংলিশকে আউট করার পর তার সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করার, অস্ট্রেলিয়ানদের অস্ট্রেলিয়ান কায়দায় ট্রিট করার, ওই যে তারা স্লেজিং ক্লেজিং এর জন্য বিখ্যাত, সেইখানটাতে আমরা যা করেছি, আগুন দিয়ে আগুনের সঙ্গে লড়াই করা, উফ, নাহিদ রানা সেইটা তিনি দেখে দিয়েছেন। নাহিদ রানা 5 উইকেট পাননি, এইটা অস্ট্রেলিয়াদের জন্য একটুখানি অস্বস্তির কারণ হতে পারে। কেননা লাস্ট 2টা সিরিজে পাকিস্তানের বিপক্ষেও তার 5 উইকেট রয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষেও 5 উইকেট রয়েছে ওয়ানডে সিরিজটাতে। এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজের 5টা উইকেট যদি প্রথম ম্যাচে পেয়ে যেতেন, তাহলে হয়তো বা পরের 2টা ম্যাচে অস্ট্রেলিয়া মানে ভাবতে পারতো যে না ঠিক আছে, 5 উইকেট তো পেয়ে গেছে। এখন যখন নাহিদ রানা পাননি, পরের 2 ম্যাচের মধ্যে কোনো একটাতে তিনি 5 উইকেট পেয়ে যাবেন, সেই প্রত্যাশা তো তিনি করতেই পারেন, বাংলাদেশ করতে পারে। অস্ট্রেলিয়া ওই
285 টার্গেটে নেমে প্রথম বলটাতে উইকেট হেরে গেছে তাসকিন আহমেদের বলে বোল্ড হয়ে গিয়েছেন ম্যাথু শট। সেকেন্ড ওভারটাতে মার্নাস লাবুশনকে এলবিডব্লিউ করেছেন ওই জায়গাটাতে মুস্তাফিজুর রহমান। ডিআরএস নিয়ে আমরা সেই উইকেটটা পেয়েছি। প্রথম 2 ওভারে 2 উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার তখন হাঁটু কাঁপাকাঁপি অবস্থা। হ্যাঁ, এরপরে কুপার কর্নলিকে আমরা একটা লাইভ দিয়েছি। অস্ট্রেলিয়ানরাও একটা পার্টনারশিপটা করে ফেলেছিল, চেষ্টায় ছিল ইনফ্যাক্ট, এবং সেই পার্টনারশিপটাই ব্রেক হয়েছে যখন অস্ট্রেলিয়ার এই ভারপ্রাপ্ত ক্যাপ্টেন ইংলিশকে আউট করে দিলেন গতির একটা বলে অফ স্টাম্পের বাইরে, যেইটাতে হচ্ছে গিয়ে খোঁচা মেরে উইকেট কিপার লিটন দাস ক্যাচ ধরলেন। তারপরে ওই যে তার এই বাদানুবাদ এই নাহিদ রানার সঙ্গে জশ ইংলিশের শান্ত সহ অন্যরা এসে তাদেরকে সরিয়ে দিলেন, এইসব সিন দেখতেও আসলে ভালো লাগে। এবং তারপরে কুপার কর্নলি যাকে একটা লাইভ দেওয়া হয়েছিল তার উইকেটটাও মোসাদ্দেক হোসেন সৈকত তুলে নিলেন। নাহিদ রানা সেটা কন্টিনিউ করেছেন, এবং যেটা আমি বলছি যে 4টা উইকেট তিনি নিয়েছেন। অস্ট্রেলিয়ানরা আসলে কোনো সময় যে প্রথম 2 ওভারে 2 উইকেট হারানোর পর এবং নাহিদ রানা ধরেন এই ব্রেক থ্রু দেওয়ার, তারা কোনো সময় আসলে ম্যাচে ছিল না। কোনো সময়ই তারা মনে হয়নি যে বাংলাদেশকে ম্যাচটা হারাতে পারবে, এবং সেই জায়গাটাতে ডেফিনেটলি প্রথম 2 ওভারে 2 উইকেটের গুরুত্ব যেমন রয়েছে, নাহিদ রানার ঠিক তেমনি আগুনে বোলিংটার কথাটা অবশ্যই বলতে হবে। এই সিরিজ শুরু হওয়ার আগে যেমন ইংলিশ প্রেস কনফারেন্সে বলেছিলেন নাহিদ রানাকে তেমন একটা দেখেন নাই, কিন্তু এই সিরিজ শেষে আসলে বলতে পারবেন। এখন প্রথম ম্যাচ শেষে আসলে তিনি বলতে পারেন, বুঝে গেছেন যে নাহিদ রানা কি জিনিস। আমি দেখছিলাম যে ইয়ান বিশপও একটা তিনি যে টুইট করেছেন যে এইখানটাতে তিনি বলছেন যে নাহিদ রানার মতো বোলার যিনি এখনো ওই অস্ট্রেলিয়াতে, নিউজিল্যান্ডে, সাউথ আফ্রিকায়, ইংল্যান্ডে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেননি, ওইটা যে আসলে কত দুর্দান্ত ব্যাপার হবে সেটার জন্য যে তিনি মুখিয়ে আছেন, সেই জায়গাটাতেও ইয়ান বিশপের মতো একজন কিংবদন্তি ফাস্ট বোলার, কমেন্টেটর কিংবদন্তি বটে, তিনি আসলে সেটা বলছেন। আর বলতে হবে মোসাদ্দেক হোসেন সৈকতের কথা। 4 বছর পরে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ওয়ানডে ফরম্যাটে তিনি ফিরলেন, এবং ফেরার ম্যাচটা কিভাবেই না তিনি রাঙিয়ে দিলেন। প্রথমে তিনি 70 বলে 86 রানের একটা ইনিংস খেলে, তারপরে বল হাতে 10 ওভার বোলিং করে অফ স্পিনে তিনি 37 রানে 2 উইকেট তুলে নিলেন। ওই যে আমাদের সাবেক প্রধান নির্বাচক কাজী আশরাফ হোসেন লিপু ভাই বলেছিলেন না, ওয়ানডে টিমটাতে এই সেট আপটাতে সৈকতের কোনো চান্স নেই যতদিন পর্যন্ত মিরাজ রয়েছে। এখন তো ভাই মিরাজের ক্যাপ্টেন্সিতেই সৈকত খেলছেন এবং এত ভালো তিনি পারফর্ম করেছেন। এইরকম কামব্যাক ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে কি আসলে আর কারো আছে? মোসাদ্দেকের মাত্রায়, যেই মাত্রাতে তিনি আসলে ব্যাটিং ও ফিল্ডিংও একটা দুর্দান্ত ক্যাচ তিনি ধরেছেন, এইরকম ইম্প্যাক্ট কি আর কেউ রাখতে পেরেছেন? আর বাংলাদেশ হচ্ছে গিয়ে ইনিংসের শুরুতে টসে হেরে যখন ব্যাটিং এ নেমেছে, সাইফ হাসানের উইকেটটা তারা হারিয়েছে, এবং সাইফ হাসান ওই বরাবরের মতে গত কিছুদিন ধরে যেটা দেখা যাচ্ছে যে স্লিপে তিনি ক্যাচ দিয়েছেন, লাবুশন একটা দুর্দান্ত ক্যাচ ধরেছেন, স্কোয়ার আপ তিনি হয়ে গিয়েছিলেন। কিন্তু সেকেন্ড উইকেট পার্টনারশিপে শান্ত ও তানজিদ তামিমের 96 রানের জুটি 91 বলে সেইটা আসলে ওই বিপর্যয়টা সামলে নিয়েছে। বাংলাদেশের ইনিংসটা দাঁড়িয়েছিল, আপনি যদি পার্টনারশিপ বলেন তাহলে 3টা পার্টনারশিপের পরে শান্ত এবং তানজিদ তামিমের ওই 96 রানের পার্টনারশিপ সেকেন্ড উইকেটে, এরপরে 5th উইকেটে মোসাদ্দেক ও তাওহিদ হৃদয়ের 75 রানের পার্টনারশিপ, তারপরে 8th উইকেটে আবার মোসাদ্দেক ও তাসকিন আহমেদের 45 রানের পার্টনারশিপে। ওই যে পার্টনারশিপটা শান্ত আর তানজিদ তামিম করলেন, তানজিদ তামিম 50-তে পৌঁছে গেলেন, কিন্তু 50-র পরপর একটা স্লোয়ারে তিনি আউট হয়ে গেলেন ক্যাচ দিয়ে। শান্ত তিনিও 50-তে পৌঁছেছেন, তবে 67 রান করে তিনি বাউন্ডারিতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। লিটন দাস আজকে খুব বেশি রান করতে পারেননি। তাওহিদ হৃদয় স্ট্রাগল করলেও মোসাদ্দেককে আসলে সঙ্গ দিয়েছেন। মোসাদ্দেকের ইনিংসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, এবং বাংলাদেশের এই ওয়ানডে সেট আপের নাম্বার 6-এর এই জায়গাটাতে 11-এর ব্যালেন্স রাখার কথা বলুন, কিংবা ব্যাটিং বোলিং সব জায়গায় দিয়ে কন্ট্রিবিউট করার কথা বলুন, সেই জায়গাটাতে মোসাদ্দেকের আজকের ইম্প্যাক্টটা ছিল আসলে হিউজ। ইনফ্যাক্ট ওই তাসকিনের সঙ্গে তার যে 45 রানের জুটিটা, সেই জুটিটাও বাংলাদেশের স্কোরটাকে মোটামুটি 300-র কাছাকাছি নিয়ে গেছে। হ্যাঁ, আমরা 38 নম্বর ওভারে 200-তে পৌঁছে গেছিলাম, বাংলাদেশের স্কোরটা 300+ হওয়া উচিত ছিল, সেইটা হয়নি। কিন্তু না হওয়া সত্ত্বেও মিরপুরের এই উইকেটে এই রান নিয়ে বাংলাদেশ একটা কমফোর্টেবল বড় একটা জয় আসলে পেয়েছে। আমি যখন ভিডিওটা আপনি দেখছেন ততক্ষণে পেয়েছে, কিন্তু আমি অবভিয়াসলি আবারও বলছি যে খেলা তখনও শেষ হয়নি। শেষ হওয়ার পরেই আপনারা এটা দেখবেন, অফিসিয়াল হওয়ার পরেই আমি আপনাদেরকে এইটা আপনাদের সামনে নিয়ে আসবো, সেটা তো আসলে বলছিলাম। এখন মিরপুরে যে উইকেটটাতে খেলা হয়েছে সেইটাও কিন্তু একটা কি বলা চলে যে বাংলাদেশের ওই সাহসের জায়গাটাকেও স্যালুট দিতে হবে। একটা সলিড উইকেটে খেলা হয়েছে, যেইটাতে হচ্ছে গিয়ে গ্রাস ছিল। বাংলাদেশ এখন পাকিস্তানের সঙ্গে এমন উইকেটে খেলে, বাংলাদেশ অস্ট্রেলিয়ার সঙ্গে এমন উইকেটে খেলে, যেটা বলছিলাম যে বাংলাদেশের ক্রিকেটটা কি আবার একটা আপওয়ার্ড ট্রেন্ডের মধ্যে চলে এসেছে। এবং সেই জায়গাটাতে আমরা ওয়ানডে সিরিজের লাস্ট যে 3টা সিরিজ, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, পাকিস্তানের বিপক্ষে, নিউজিল্যান্ডের বিপক্ষে, পরপর 3টা ওয়ানডে সিরিজ জিতেছে
এবং অস্ট্রেলিয়ার বিপক্ষেও যেভাবে শুরু করলাম তাতে করে বাংলাদেশের এই সিরিজ না জেতার কোনো কারণ নাই। এমনকি বাংলা ওয়াশও যদি বাংলাদেশ করে অস্ট্রেলিয়ানদের, তাহলেও ওইটাতেও অবাক হওয়ার আসলে কোনো কিছুই থাকবে না। বাংলাদেশ যে তাহলে এই যে ম্যাচটা জিতলো, সেই ম্যাচের টার্নিং পয়েন্ট আসলে কোনটাকে বলতে পারেন? অবশ্যই আমাদের বোলিং দুর্দান্ত হয়েছে, অবশ্যই নাহিদ রানার সেই আগুনে বোলিং এর গুরুত্ব রয়েছে, অবশ্যই প্রথম 2 ওভারে মুস্তাফিজ তাসকিনের 2 উইকেটের গুরুত্ব রয়েছে। কিন্তু আমার কাছে মনে হয় যে মোসাদ্দেক হোসেনের যে ইম্প্যাক্টটা, তিনি যেইভাবে ওই নাম্বার 6-এ নেমে 4 বছর পর ক্রিকেটে খেলতে এসে তিনি ওই 70 বলে 86 রানের ইনিংসটা খেললেন, ওইটা বাংলাদেশকে ম্যাচে অনেকখানি এগিয়ে দিয়েছে। এবং সেই জায়গাটাতে 21 রানের সময় যে তাকে একটা লাইভ, ইনফ্যাক্ট অস্ট্রেলিয়ান আজকে ফিল্ডিং টেকনিক খুব বাজে হয়েছে। শান্তকে 9 রানের সময় একটা লাইভ দেওয়া হয়েছে, স্লিপেই তার ক্যাচ পড়েছে, লাবুসেনি তার ক্যাচ ফেলেছেন। তারপর কনলি 21 রানের সময় যেই ক্যাচটা ফেলেছেন মোসাদ্দেক হোসেন সৈকতের, সেই সৈকত এবং শান্ত দুইজনই ওই সুযোগটা খুব ভালোভাবে ক্যাচ করেন। অস্ট্রেলিয়ানদের এই বাজে ফিল্ডিং, এই 2টা ক্যাচ ড্রপকেই স্পেশালি, দুইটাই খুবই গুরুত্বপূর্ণ, বাট স্পেশালি আমার কাছে মনে হয় যে মোসাদ্দেক হোসেন সৈকতের ওই ক্যাচ ড্রপটাই অস্ট্রেলিয়ানদের জন্য খুবই কস্টলি হয়ে গিয়েছে। আর সেই জায়গাটাতেই বাংলাদেশ ম্যাচটা জিতে গিয়েছে। অস্ট্রেলিয়ানদের ফিল্ডিং, রান আউটের চান্সও তারা বেশ কিছু মিস করেছে। অস্ট্রেলিয়ানদের ভীষণ বিবর্ণ ফিল্ডিং, যেটা আসলে মোটেই অস্ট্রেলিয়ান সুলভ না। তারাও মনে হয় নার্ভাস হয়ে গেছে এই বাংলাদেশকে দেখে, এই বাংলাদেশের অ্যাপ্রোচটা দেখে। সেটা ব্যাটিংও খুবই পজিটিভ ইন্টেন্টে, পজিটিভ অ্যাপ্রোচে বাংলাদেশ শুরু করেছিল। ফলে অস্ট্রেলিয়ানদের ওই 2টা ক্যাচ মিস, যেই সুযোগ শান্ত এবং সৈকত খুব ভালোভাবে কাজে লাগিয়েছেন, এবং স্পেশালি শান্তর ওই ক্যাচ মিসটাকেই আমার কাছে বাংলাদেশের এই জয়ের, 21 বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারানোর ম্যাচটার, 4.5 বছর পর ফেরা মোসাদ্দেক হোসেন সৈকতের কীর্তিধন্য এই ম্যাচটার টার্নিং পয়েন্ট বলে মনে হচ্ছে। একমত কি হবেন আপনি? নাকি আপনি বজ্রপাতের আগে নাহিদ রানার যেই বজ্র ঝড় অস্ট্রেলিয়ানদের উপর দিয়ে, সেইটাকে টার্নিং পয়েন্ট বলবেন?